স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি, দাবি আদিবাসীদের, অস্বীকার ইউপি চেয়ারম্যানের। এমপি আমাকে বলল, তোরা তো একবারে টাকা পয়সা দিবা পারবেন না, সমিতি গঠন করেন। আমাদের সভাপতি ছিল বুলবুল, আর আমরা টাকা দিতাম ওই বুলবুলকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে আবার ইনি দাঁড়ায়। আমি তাদের কাগজপাতি দেখে স্বেচ্ছায় আমি পদত্যাগ করি এবং তারপরে থেকে আমি কখনোই তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। প্রশাসনের ভূমিকায় নাগরিক সমাজে ক্ষোভ। আদিবাসী মানুষ আসলে শিকারে পরিণত হয়েছে। প্রথম থেকেই যদি বলা হতো যে কি ঘটছে ওখানে, তাহলে নেপথ্যের মানুষগুলোর নাম বেরিয়ে আসতো। এইটা উদ্যোগ গ্রহণ যদি করতে ব্যর্থ হয় সরকার, তাহলে ওখানে একটা মানবিক বিপর্যয় হয়ে যাবে। আদিবাসীদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ। যা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ, আমরা তাদেরকেও চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসিরনগরে হামলার আগে ওয়াসিম বিডি নামে ফেসবুক পেজ থেকে কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয়, নিশ্চিত পুলিশ। বলছে সাম্প্রদায়িক সংঘাত ছড়াতেই এই কাজ। জঙ্গিবাদের হাত ধরেই এখন ধর্মের নামে মানুষ হত্যা করছে বিএনপি জামাত। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দেওয়ার নির্দেশ। রিজার্ভ থেকে চুরি যাওয়া $8 কোটি মধ্যে $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ। গ্রহণ করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রকাশক দীপন ও ব্লগার নিলয় হত্যায় জড়িত অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার। পুলিশের দাবি সে আইটি বিষয়ে পারদর্শী। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প বিরোধী বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। আন্দোলন চলছে অন্য শহরেও। গাইবান্ধায় সাঁওতালদের বাপ দাদার ভিটে মাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় 2 বছর আগে গঠন করা হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এরপর থেকে নেওয়া হতো নিয়মিত চাঁদা। তাদেরই সহায়তায় গত জুলাই মাসে গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে বসতি গড়ে তোলা হয় বলে দাবি আদিবাসীদের। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলছেন, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত থাকলেও এখন তিনি নেই। স্থানীয় সংসদ সদস্যের দাবি, আইনি ব্যবস্থা নিতে আদিবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। সুমি মুর্মু, মরিয়ম কিসকু, জোবা হাস্তা সহ এই নারীদের ভিটেমাটি বাড়িঘর সবই ছিল। বাপদাদার ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাঁওতালদের দিনাজপুরের ফুলবাড়ি, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও পার্বতীপুর থেকে নিয়ে আসা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। গত জুলাইয়ে রংপুর সুগার মিলের ইক্ষু খামার সাহেবগঞ্জের জমিতে গড়ে তোলা হয় বসতি। কিন্তু সম্প্রতি তাদের উচ্ছেদের পর জ্বালিয়ে দেয়া হয় ঝুপড়ি ঘর, সে সাথে চালানো হয় লুটপাট। আমাদের বললো এমপি বাপদাদার সম্পত্তি এখানে জায়গা জমি পাবেন। আমাদের বাড়ি হলো একেবারে পার্বতীপুরে, এখান থেকে আমরা চলে আসছি। ওদের চক্রান্তে এখন আমাদের ঘর বাড়ি সবগুলো পড়ে ছাড়খাড় করে দিল। আমরা এক মুঠ ভাত খাইতে পারতেছি না। সাঁওতালদের অভিযোগ, প্রায় 2 বছর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গড়ে তোলা হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ওই কমিটির সভাপতি ছিলেন সাপমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বুলবুল। এমপি আমাকে বলল, তোরা তো গরিব মানুষ, তোরা তো একবারে টাকা পয়সা দিবা পারবেন না, তাহলে টাকা পয়সা তোরা এই সমিতি গঠন করেন। আমাদের সভাপতি ছিল বুলবুল, আর আমরা টাকা দিতাম ওই বুলবুলকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে আবার ইনি দাঁড়ায়।
তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বুলবুলের দাবি, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত হলেও পরে সরে আসেন তিনি। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, আদিবাসীরা তাকে স্মারকলিপি দিলে তিনি তাদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। আমি তাদের কাগজপাতি দেখে স্বেচ্ছায় আমি পদত্যাগ করি এবং তারপরে থেকে আমি কখনোই তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাদেরকে আমি স্পষ্ট বলেছিলাম, আদালত কর্তৃক যদি আপনাদের কোনো রায় যদি দেয় তাহলে আমরা আপনাদের সাথে থাকব, সরকার আপনার সাথে থাকবে। এদিকে ঘটনার পর 7 দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন রাজনীতিবিদ ও নাগরিক সমাজ। এইটা উদ্যোগ গ্রহণ যদি করতে ব্যর্থ হয় সরকার, তাহলে ওখানে একটা মানবিক বিপর্যয় হয়ে যাবে। আদিবাসী মানুষ আসলে শিকারে পরিণত হয়েছে। প্রথম থেকেই যদি বলা হতো যে কি ঘটছে ওখানে, তাহলে নেপথ্যের মানুষগুলোর নাম বেরিয়ে আসতো। তবে জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান, আগুন লাগানো ও লুটপাটের ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে 10 একর জমি আমরা চিহ্নিত করে রেখেছি যে কেউ যদি সত্যিকার অর্থেই এই জেলার অধিবাসী আশ্রয়হীন হয়েছেন, তাকে আমরা পুনর্বাসন করব। গত রোববার সুগার মিলের শ্রমিক কর্মচারী ও প্রশাসনের সাথে সংঘর্ষের জের ধরে পুলিশ গুলি চালায় এবং স্থানীয়রা লুটপাট ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে উচ্ছেদ করে সাঁওতালদের। ওই ঘটনায় 2 আদিবাসী মারা যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের জমি থেকে উচ্ছেদ হওয়া আদিবাসীদের ওপর পুলিশ অহেতুক কোনো চাপ প্রয়োগ করছে কিনা তা না খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় সংবাদকে একথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। দুপুরে মাদারপুর এবং জয়পুর পাড়া পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় আদিবাসীদের মধ্যে যেন আতঙ্ক না থাকে সেজন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ সহ তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নিজ বাসভবনে সময় সংবাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপরে অহেতুক কোনো শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা সেটি পিআরবি অনুযায়ী আসলে নিষ্পত্তিযোগ্য। আমরা আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই বিষয়ে কাজ করবেন এবং তাকে আমরা দায়িত্ব দিয়েছি। কেউ যদি এমন কিছু কাজে লিপ্ত হয় যা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ, আমরা তাদেরকেও চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছি। অমানবিক আচরণ করা হয়েছে অথবা তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন করা হচ্ছে, এরকম অনুভূতি তাদের মধ্যে যেন না থাকে, আমরা সেটি সবার আগে চেষ্টা করছি। গাইবান্ধায় চিনিকল শ্রমিক ও পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কোমরে দড়ি ও হাতকড়া পরা অবস্থায় পুলিশি পাহারায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় দড়ি ও হাতকড়া পরা অবস্থাতেই আহত বিমলকে এক্স-রে করতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার দিনে তার পায়ে গুলি লাগে। আহত আরেক আদিবাসী চরণেরও 2 পায়ে গুলি লাগে। তিনি অভিযোগ করেন, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থাতেই তার হাতে হাতকড়া ও কোমরে দড়ি পরিয়ে দেয় পুলিশ। এরা দুজনই গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে গুরুতর আহত এই আদিবাসীদের এভাবে চিকিৎসা দেয়াকে অমানবিক বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। ওরাই গুলি করছে, ওরাই ফির হিংকাপ দিছে, সে কি জন্য এটা হিংকাপ লাগাইছে, আমার বাচ্চার কি অপরাধ করছে। ঘুমিয়ে আসছিলাম, ঘুমি থাকাকালীনে এই হাতে কড়ান লাগাইছে, পায়ে গুলি লাগছে, এখন হাঁটতে পারতেছে না, এখন হাতে বাঁধা রাখছে। 3 জন পুলিশ এবং 3 জন আদিবাসী ছিলেন। তার মধ্যে একজন চোখে যার আঘাত ছিল ওনাকে রেফার করা হয়েছে ঢাকায়, আর বাকিরা 2 জনে ভালো আছে, ওদের পায়ে গুলি লাগছিল। আদিবাসী বা যারা পেশেন্ট তাদের হাতকড়া দিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, চারিদিকে পুলিশ সেখানে করে রয়েছে, পাহারা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে একজন রোগী পেশেন্ট, তিনি হয়তো মৃত্যু পথেও যেতে পারে, অথচ এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কয়েকদিন আগেই ওয়াসিম বিডি নামে একটি ফেসবুক পেজ থেকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এমনকি এই পেজ থেকে কুমিল্লা ও চাঁদপুরের কয়েকজনকে আরও কয়েকটি বিকৃত ছবি শেয়ার দেওয়া হয়। পুলিশের দাবি, সাম্প্রদায়িক সংঘাতের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি সরকারকে বিব্রত করতে এসব ছবি ছড়ানো হয়েছে।
এ অবস্থায় অভিযুক্ত ওয়াসিম বিডি পেজের অ্যাডমিনকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দিচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায় সাম্প্রদায়িক সংঘাতের পর প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ অনেকটা নিশ্চিত অভিযুক্ত রশরাসের ফেসবুক থেকে পবিত্র কাবা শরীফকে বিকৃত করা ছবিটি আপলোড করা হয়নি। একই ধরনের ছবি দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা এবং চাঁদপুরের কয়েকজন বাসিন্দাকেও। পুলিশের দাবি ছবিগুলো আপলোড করা হয় ওয়াসিম বিডি নামের একটি ফেসবুক পেজ থেকে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সরকারকে বিব্রত করা, সেটার জন্য করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে আমাদের এটুকু জানা গেছে যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ছবিটি পাওয়া গেছে এটি এখান থেকেই প্রেরণ করা, এবং বিভিন্ন জায়গায় যে ছবিগুলো যাচ্ছে ওয়াসিম বিডির থেকে এই ছবিগুলো পাঠানো হচ্ছে। পুলিশের আশঙ্কা ওয়াসিম বিডি নামের ফেসবুক পেজে হিন্দু এবং মুসলিম দুধর্মের একাধিক বিকৃত ছবি রয়েছে, যা পর্যায়ক্রমে সংঘাত সৃষ্টিতে ব্যবহার করা হতে পারে। আর এ ধরনের সংঘাত এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান তথ্য প্রযুক্তিবিদদের। আরো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আইপি ট্রেস করে বা বিভিন্নভাবে এটা বের করা যায়। এটা শনাক্ত করার জন্য রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবস্থা নিলে একটা রাস্তা তৈরি করা যায়। ফেসবুকে যে আমরা সংবাদ দিচ্ছি বা একটা জিনিস একটা পোস্ট শেয়ার করছি অথবা লাইক করছি, এটার যে কতটা বিশ্বাসযোগ্যতা এটা আমাদেরকে আগে নিজে বুঝতে হবে, এবং এটার যে ইম্প্যাক্ট এটা আমাদের বোঝা দরকার। এদিকে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির জন্য ফেসবুক পেজ ওয়াসিম বিডিকে শনাক্ত করলো এখন পর্যন্ত তার অ্যাডমিনের সন্ধান পায়নি পুলিশ। এই অবস্থায় অ্যাডমিনকে শনাক্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হতে যাচ্ছে পুলিশ প্রশাসন। তার পরিস্থিতিটা কি, সে কোথা থেকে এগুলো করছে সেগুলো জানানোর জন্য আমরা জানার জন্য চেষ্টা করব, এবং ওই পেজটি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। তো এর পিছনের কারা বা কোন সংস্থা বা কারা জড়িত পুরোপুরি তখন বের করা সম্ভব হয়। ফেসবুকে আপত্তিকর ছবি আপলোডের অভিযোগ এনে গত 30 অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ছবি আপলোডের দায়ে অভিযুক্ত রশরাস নামে এক যুবকের পাশাপাশি সংঘাত সৃষ্টিকারী আরো 33 জনকে আটক করেছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জঙ্গিবাদের হাত ধরে এখন ধর্মের নামে বিএনপি জামাত মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে রাজশাহী বিভাগের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা তো ইসলামের পথ না। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাস জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। কিন্তু একটা শ্রেণী আমরা দেখতে পাচ্ছি যে তারা ইসলাম ধর্মের নাম একদিকে নিচ্ছে, অপরদিকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে যাচ্ছে। কেন আমাদের যুব সমাজ বিভ্রান্ত হবে? অর্থাৎ এই খুন খারাপির পথটা এই দেশে দেখিয়ে দিল এই বিএনপি জামাত জোট, আর সেই কাজই তারা বারবার করেছে। ওই জঙ্গিবাদ সন্ত্রাসের পথ বেয়েই, এই খুনের পথ বেয়ে এখন আবার নতুন উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা করা। আমি আগেই বলেছি যে আমরা শান্তিতে বিশ্বাস করি, জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা কোনোদিন প্রশ্রয় দেব না, কারণ এই মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ, যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তাদের সর্বতোভাবে নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং বাংলাদেশ হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, প্রত্যেক ধর্মের মূল বাণী তাই। এখানে সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে $1.5 কোটি ফেরত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হানিফ মোহাম্মদ রাজি হাসান। তিনি জানান, ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ফিলিপিন্স কর্তৃপক্ষের কাছ থেকে এ অর্থ গ্রহণ করেছেন, যদিও এখনও তা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। তবে শিগগিরই ফিলিপিন্স ব্যবসায়ী কিম অং এর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ জমা হবে বলে জানান ডেপুটি গভর্নর। গত 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ চুরি হয়। ওই অর্থ যায় ফিলিপিন্সের রিজার্ভ ব্যাংকিং কর্পোরেশন RCBC-তে।
ক্যাশে ছিল যে ইমং যেটা জমা দিয়েছিলেন সেটা কোর্টের আদেশে যেটা হয়েছিল আর কি, যে টাকাটা বাংলাদেশে সেটা ইন ক্যাশ রিসিভ করেছে আমাদের যে ফিলিপিনের যে রাষ্ট্রদূত জন গোমেজ, আমাদের টিম সেখানে ছিল। আর এটা এখন ওই আমাদের ফেড অ্যাকাউন্টে জমা হবে প্রসেসে। কিছু প্রসেসও আছে, এটা তো একটা অংশ ডলারে ছিল, আরেকটা অংশ আছে পেসোতে। হ্যাঁ, সেটা আবার কনভার্সন, তারপরে এগুলো কিছু প্রসিডিউর আছে। সন্ধ্যার সময় আরো থাকছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষের ছড়িয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে 2 জনের মৃত্যু, আহত আরো 4। জড়িত সন্দেহে 8 জন আটক। যুক্তরাষ্ট্রের ওরেগন, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। শুক্রবার স্থানীয় সময় রাতে ওরেগনের পোর্টল্যান্ডে আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা র্যালি বের করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদেরও সেই টিয়ার শেল আবার পুলিশের দিকে ছুটতে দেখা যায়। বিক্ষোভ থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে শুক্রবারও নিউ ইয়র্কে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়। ট্রাম্পের অভিশংসনের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। টিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শহরের সন্ধ্যা নেমে আসতেই কাজ ফেরত মানুষের ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর হতে থাকে রাজপথ। স্লোগানের এই উত্তাপে আরো আগুন ঝরাচ্ছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের বিভিন্ন সড়ক দিয়ে র্যালি নিয়ে ট্রাম্প টাওয়ারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। We're very, very upset about all of the hate speech that the president-elect Donald Trump has used in his campaign speeches. People are afraid. People are afraid for their rights, women's rights, Muslim rights, black rights, anyone of color. We're afraid. নিউ ইয়র্ক পুলিশ বিক্ষোভকারীদের এখন আর ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে দিচ্ছে না। বিভিন্ন সড়কের মুখে অবরুদ্ধ বিক্ষোভকারীরা স্লোগানে জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো বর্ণ, ধর্ম, শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই। I just want to counteract all the hatred that Trump spewed out onto America during the campaign and counteract that with love, because every day until our voice is heard, I won't be quiet. I won't back down. Not if that means that Mike Pence is the president, because he's the devil. He's just as bad. He's worse. বিক্ষোভের তৃতীয় দিনে এসে সকল শহরেই বিক্ষোভকারীদের দাবি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে এসে ঠেকেছে। বিক্ষোভকারীরা বলছেন ইলেকট্রাল কলেজ ভোট বা নির্বাচক মণ্ডলী ভোটের মাধ্যমে আমেরিকার জনগণের রায়ের বা দাবির কোনো প্রতিফলন ঘটেনি। তারা দাবি তুলছেন যে পপুলার ভোটকে বিবেচনায় এনে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিএনপি নতুন কৌশলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে ষড়যন্ত্র বিএনপি করছে তা ব্যর্থ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, অতীতের ভুল শুধরে বিএনপি আগামী 2019 সালের নির্বাচনে অংশ নেবে। খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেই বাংলাদেশে আজকে বিএনপি নতুন কৌশল নিয়েছে, সাম্প্রদায়িক বীজ বাষ্প ছড়াচ্ছে, সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার চেষ্টা করছে, নতুন কৌশল নিয়ে সমস্ত দেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র তাদের ব্যর্থ হবে এবং সকল ষড়যন্ত্র ব্যর্থতা হওয়ার পর ব্যর্থ প্রতীক হিসাবে আগামী নির্বাচনে হয়তো তারা অংশগ্রহণ করতেও পারে। আমাদেরকে এখন থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে বাংলাদেশ সকল ক্ষেত্রে, খাদ্য বলেন, কৃষি বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
জাগৃতি প্রকাশনের মালিক ফয়সাল আরেফিন দীপন ও ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে কমলাপুর রেল স্টেশন থেকে খায়রুল ইসলাম নামে আনসারুল্লাহ বাংলা টিম এটিবির এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের কাছে খায়রুল স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সাবেক মেজর জিয়ার নির্দেশে দীপন ও নিলয়কে হত্যা করা হয়। এছাড়া অভিজিৎ রায় হত্যার ব্যাপারেও তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের 7 আগস্ট রাজধানীর পূর্ব গোরানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি নিলয়কে। এর মাস দুয়েক পর 31শে অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে একই কায়দায় খুন হন জাগৃতি প্রকাশনের স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন। দুটি হত্যাকাণ্ডের জন্যই এবিটিকে দায়ী করছিল পুলিশ। দীপন হত্যার সঙ্গে জড়িত অভিযোগে এর আগে এবিটির 2 কর্মীকে গ্রেফতারও করে গোয়েন্দা পুলিশ। আর হত্যার অন্যতম পরিকল্পনাকারী মুকুল রানা ওরফে শরীফ মারা যায় বন্দুকযুদ্ধে। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, এবিটির ইন্টেলিজেন্স শাখার সদস্য খায়রুল ওরফে রিফাতের দায়িত্ব ছিল টার্গেট ব্যক্তির তথ্য সংগ্রহ করে সামরিক শাখাকে জানানো। আর এ লক্ষ্যে 2014 সাল থেকে 2015 সালের জানুয়ারি পর্যন্ত নিলয়ের এবং 15 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দীপনের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সে। ব্লগার সিলেকশনের সময়টাতে তারা আইটি অ্যানালাইসিস করে বড় ভাইকে তারা ইনফরমেশন দেয় যে তার অবস্থানটা এই এবং সে ধর্ম কিংবা ইসলাম ইত্যাদির বিরুদ্ধে এই লেখালেখি করে। নীলাদ্রির বিষয়টাতে সে 5 মাস পর্যন্ত তাকে ফলো করে, তাকে অনুসরণ করে সমস্ত তথ্যাদি সংগ্রহ করে বড় ভাইয়ের কাছে দেওয়ার পর এই অপারেশনটি হয়। আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখা প্রধান মেজর জিয়ার নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয় বলে দাবি করে পুলিশ বলছে, শুধু তাই নয়, অভিজিৎ রায় হত্যার ব্যাপারেও খায়রুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। আনসারুল ইসলামের সংশ্লিষ্ট যতগুলো খুন হয়েছে প্রত্যেকটাতেই মেজর জিয়া প্লেড এ ভাইটাল রোল অ্যান্ড হি ইজ দি লিডার। গোয়েন্দা কর্মকর্তা আরো বলছেন, এসব হত্যাকাণ্ডের পর ফেসবুক টুইটারে দায় স্বীকারের কাজটিও করেছে তথ্য প্রযুক্তিতে পারদর্শী খায়রুল ওরফে রিফাত ওরফে জামিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। এখন থেকে ঢাকা কলকাতা রুটে সপ্তাহে 4 দিন চলবে মৈত্রী এক্সপ্রেস। ট্রিপ বাড়ায় যাত্রীদের সন্তোষ। জানুয়ারি থেকে খুলনা কলকাতা রুটে রেল চলাচল শুরু। সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ বান্ধব সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্যের সূত্রে তথ্য জানান জাতীয় কমিটির নেতারা। তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার হলে সর্বোচ্চ 10 থেকে 12% পরিমাণ দূষণ কমবে, যা সুন্দরবনকে রক্ষা করতে পারবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি বলে পৃথিবীতে কোনো প্রযুক্তি নেই। রামপালে আমরা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ রামপাল প্রকল্প বিষয়ে অনেক ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে অবিরত প্রচারের পর তার মধ্যে একটি মৌলিক বিষয়ে তাদের মিথ্যাচারকে স্বীকার করে নেওয়া হলো। এই টেন্ডার এক্সামিনেশন থেকে এই বিতর্কটা এসেছে। টেন্ডার এক্সামিন করে আমরা দেখতে পেয়েছি যে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির যন্ত্রপাতি আসছে না। আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করলেও দূষণ হবে এবং সেই দূষণ যদি কন্টিনিউ করে কিউমুলেটিভ ম্যানারে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে ধান কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 4 জন। স্বজনদের অভিযোগ, জমি দখল নিয়ে বিরোধের জেরে ধান খেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিল প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য 8 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের এই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্থানীয় মুজিবুর রহমান ও হযরত আলীর মধ্যে। আজ সকালে বিরোধপূর্ণ এই জমিতে ধান কাটতে আসেন মুজিবুর রহমান ও তার লোকজন। মুজিবুর রহমানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই জমির চারপাশে আগের রাতেই বৈদ্যুতিক তার জড়িয়ে রাখা হয়েছিল হযরত আলীর পক্ষ থেকে। সেই তারে জড়িয়ে 2 জন লোক মারা যান এবং আহত হন আরো 4 জন। আমার বেটা কারেন্টের তারে বাজি গেছে, বাজার পর আমাদের বেড়ার বউ আছে, ব্যবসা টাইমে বাঁচছে। তারপর আমার ভাস্তি আছে, টাইমে বাঁচছে। তার
ভাস্তি জামাই আছে তাই বাঁচছে। উকিল মহরিরা বলছে যে তোমার সম্পত্তি তোমরা হাল দিয়ে নাও বা কাটিয়ে নাও, নাও। লোকজন নিয়ে আমরা ধান কাটতে আসছি, ও সেই সম্পত্তির মধ্যে দিয়ে তার কারণ দিয়ে থেকে আমার লোকজন দুইটা মার্ডার হয়েছে। এই ঘটনার পর এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। মানুষকে এইভাবে মারতে পারে, এটা একটা দুঃখজনক ঘটনা। যারা এই কাজের সাথে লিপ্ত হয়েছে তাদের ফাঁসি কামনা করি। এটা যদি বিচার না হয় এইটাকে দেখে অন্য কেউ উদ্বুদ্ধ হবে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। এই ঘটনা যাতে কেউ আরো অনুসরণ করতে না পারে, এই জন্য যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তা যাতে কেউ ছাড়া না পায় আইনের ফাঁক ফোকর বলে, তা আমরা অবশ্যই দেখব। 1992 সাল থেকে এই জমিটি সহ মোট 1 একর জমি নিয়ে মুজিবুর রহমান ও হযরত আলীর মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এখন থেকে ঢাকা কলকাতা ঢাকা রুটে সপ্তাহে 4 দিন চলাচল করবে মৈত্রী এক্সপ্রেস। সকালে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে চতুর্থ ট্রিপের যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এই সময় মৈত্রী এক্সপ্রেসের ট্রিপ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত কলকাতা ঢাকা রুটে নতুন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা উদ্বোধন করেন। শনিবার সেই ফিরতি ট্রেন ঢাকা টু কলকাতা ছেড়ে যায় সকাল 8:10-এ। উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র, শনি, রবি ও বুধবার ঢাকা টু কলকাতায় চলাচল করবে মৈত্রী এক্সপ্রেস। আর কলকাতা টু ঢাকার যাত্রীরা যাতায়াত করতে পারবেন শুক্র, শনি, সোম ও মঙ্গলবার। সব মিলে সর্বোচ্চ 1160 টাকা থেকে সর্বোচ্চ 2386 টাকায় 418 জন যাত্রী একসাথে যাতায়াত করার সুযোগ পাবেন বাংলাদেশ থেকে। মৈত্রী এক্সপ্রেসের সাশ্রয়ী আর ট্রিপের সংখ্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফ্রাইডেতে গেলে আমাকে ভাবতে হতো যে পরের ট্রেনটা আসলে মাঝখানে একটু গ্যাপ দিয়ে আসতে হতো। তো আমরা যারা সার্ভিস হোল্ডার, সাধারণত দেখা যায় যে আমাদের ছুটির ব্যাপার থাকে, তো তাদের জন্য এই যে কয়েকটা ট্রিপ বাড়ানো হয়েছে, এটা বেশ ভালো। আমরা তো চিকিৎসার জন্য যাই, আমাদের জন্য অনেক ভালো হয়। যাওয়ার জন্য যে সমস্যা হতো টিকিট কাউন্টার থেকে বা ট্রেনের সমস্যা হতো, এই সমস্যাগুলো সমাধান হয়েছে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, চাহিদা বাড়ার কারণে আসছে জানুয়ারিতে খুলনা কলকাতা খুলনা রুটে রেল চালু করা হবে। আগামী বছরে প্রথম দিকে খুলনা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নয়নের দিক দিয়ে রেলে আমরা নতুন চমক দেখাবো ইনশাআল্লাহ। পাশাপাশি দেশের সবকটি জেলায় শিগগিরই রেল সংযোগের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় শুরু হয়েছে 22তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন টালিগঞ্জ ও মুম্বাইয়ের চলচ্চিত্র তারকারা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মুম্বাই চলচ্চিত্র অঙ্গনের বিগ বি নামে খ্যাত অমিতাভ বচ্চন। উদ্বোধনী ভাষণে ঋত্বিক ঘটক থেকে শুরু করে বর্তমানের সুজিত বসুর চলচ্চিত্রের পাশাপাশি ভারতের চলচ্চিত্র শিল্পের বিকাশে কলকাতার ভূমিকার প্রশংসা করেন অমিতাভ বচ্চন। যুগে যুগে আমাদের চলচ্চিত্রের কাহিনীতে ব্যাপক পরিবর্তন এসেছে, যার প্রভাব আমাদের বর্তমান সামাজিক জীবনযাত্রায় পড়তে শুরু করেছে। অনুষ্ঠানে বাংলায় বক্তব্য দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেতা শাহরুখ খান। আপনাদের সবাইকে আমার নমস্কার। কলকাতা আমার প্রাণের শহর, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমার প্রাণের উৎসব। আমি আশা করব এবারের উৎসব ও প্রতিবারের মতোই সফল হবে। I'm really happy to be here. Thank you very much for it. And like he said, সবার জন্য সিনেমা। রাজ্য সরকার চলচ্চিত্র শিল্পকে সব ধরনের সহযোগিতা করছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 156টা সিনেমা দেখানো হবে, সবাই দেখবেন। আর বাংলায় একমাত্র মনে রাখবেন 20,000 লোককে একটা জায়গায় এনে সিনেমা স্ক্রিন করে, আর কোথাও সারা বিশ্বে এটা হয় না। এবারের উৎসবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের অজ্ঞাতনামা জায়গা পেয়েছে। 22তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 64টি দেশের 156টি সিনেমা দেখানো হবে। সময় সংবাদ, কলকাতা।
বিপিএল এর খবর। মিরপুরে মাহমুদুল্লাহর বোলিং নৈপুণ্যে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে 4 রানে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে খুলনা টাইটান্স। আসলে এটি তাদের দ্বিতীয় জয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 127 রান করে খুলনা। জবাবে চিটাগং এর ইনিংস থামে 9 উইকেটে 123 রানে। এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে খুলনা। টস হেরে ব্যাট করতে নেমে টাইটান্সের 2 ওপেনার প্রথম 3 ওভারে 30 রান তোলার পর 1 ওভারে জোড়া আঘাত হানেন চিটাগংয়ের আফগান স্পিনার মোহাম্মদ নবী। মিডল অর্ডারে কাপালি 23, পুরান 29 ও আরিফুল হক 25 রানে অপরাজিত থাকলে 127 রানের স্কোর গড়ে খুলনা। নবী 22 রানে নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই থুকছিল চিটাগং। তামিম, স্মিথ, মালিক, জাকির কেউই স্পর্শ করতে পারেননি 2 অঙ্কের কোটা। সপ্তম উইকেটে বড় জুটি গড়ে ভাইকিংসকে জয়ের স্বপ্ন দেখান নবী ও চতুরঙ্গ ডি সিলভা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় চিটাগংয়ের 3 উইকেট তুলে নিয়ে টাইটান্সকে জয় এনে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের ঢাকার সংগ্রহ 1 উইকেটে 78 রান। এবার রাস উৎসব নিয়ে একটি রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র পাড়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব। চতুর্বর্গ ফল লাভের আশায় হাজারো সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে ঢল নেমেছে পর্যটকদের। হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবছর রাস উৎসবকে কেন্দ্র করে অনেক বেশি পর্যটকের সমাগম হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে টুরিস্ট পুলিশ। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে মঙ্গল আরতির মধ্য দিয়ে কুয়াকাটা সমুদ্র পাড়ে শুরু হয়েছে রাস উৎসব। মঙ্গল আরতির পর চলে ভাগবত পাঠ, ভজন আরতি ও গঙ্গাবরণ। ইতোমধ্যে দূর দূরান্তের হিন্দু সম্প্রদায়ের লোকজন আসতে শুরু করেছেন কুয়াকাটা সমুদ্র পাড়ের মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানের চলাকালীন আমাদের মহাপ্রসাদ বা যে সমস্ত ভক্তবৃন্দ আসবে সবাই প্রসাদ পাবেন এবং আনন্দ উৎসব করবেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, রাস উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে জড়ো হয়েছেন শত শত পর্যটক। হোটেল, মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রাস উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভ্রমণকারীর আগমন ঘটায় ভালো লাভের আশা করছেন। খুবই ভালো বুকিং পাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের হোটেলেও মোটামুটি আপনারা বলতে পারেন যে ফুল গেস্ট আমরা আজকে আশা করতেছি। এই বছর অনেক ভালো ব্যবসা করব আশা করি, এই জন্য, এবং স্পেশালি কুয়াকাটায় অনেক ভালো বিজনেস হবে। আর উৎসবকে নির্বিঘ্ন করতে 11টি পর্যটন স্পটের 7টিকে গুরুত্ব দিয়ে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। মেলার মূল কেন্দ্র এবং তার আশপাশে বেশ কয়েকটি পেট্রোল পার্টি সবসময় মোতায়েন থাকবে। আমাদের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত জোরালো থাকবে। রোববার রাতে হাজারো ভক্তের উপস্থিতিতে চলবে রাতভর কীর্তন। আর সোমবার সকালে চতুর্বর্গ ফল লাভের আশায় পুণ্যস্থানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। সময় সংবাদ, বরগুনা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। স্থানীয় নেতাদের সহায়তায় গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি। দাবি আদিবাসীদের। অস্বীকার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। নাসিরনগরে হামলার আগে ওয়াসিম বিডি নামে ফেসবুক পেজ থেকে কাবা শরীফের বিকৃত ছবি আপলোড করা হয় নিশ্চিত পুলিশ। বলছে সাম্প্রদায়িক সংঘাত ছড়াতেই এ কাজ। জঙ্গিবাদের হাত ধরেই এখন ধর্মের নামে মানুষ হত্যা করছে বিএনপি জামায়াত। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দেওয়ার নির্দেশ। রিজার্ভ থেকে চুরি যাওয়া $8 কোটি মধ্যে $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ। গ্রহণ করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প বিরোধী বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ। আন্দোলন চলছে অন্য শহরেও। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।